হ্যাঁ ভাইয়া, মানে মিজানের হোটেলেই কেন করব? আচ্ছা আমি বলি ভাইয়া, এই যে এইরকম আইডিয়া কিন্তু আমাদের মাঝে আছে। যেমন আমার একটা প্ল্যান আছে যে কখনো যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, আমি মিনিমাম 10,000 পরিবারের পাশে দাঁড়াবো অল্প কিছু সময়ের মধ্যে। কিন্তু এটা বিশাল টাকা দরকার, ফলে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। তখনই আসলে আমার কাজিন ব্রাদার মেহেদী হাসান বিপ্লব ভাইকে পাই যে আপনি তো অনেক কাজ করেন, আমরা একসাথে কাজগুলো করি, আপনার সম্পূর্ণ অর্থ সহযোগিতা থাকবে আর আমরা টোটালটা বাস্তবায়ন করব। দেখেন ভাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকেই প্রবাসীদের কাছ থেকে টাকা নেয়, বিকাশে টাকা নেয়। এখানে অনেকের সন্দেহ থাকে, ভাই আপনি প্রবাসীর কাছ থেকে 10 লাখ টাকা নিছেন, আপনি নিছেন 1 লাখ টাকা। এখানে ভাই নিজের আপন ভাইয়ের মতো, এখানে কোনো ওই বিষয় নাই। সে আমাকে টাকা দেয়, আমি এই যে নিজেদের এখানে গরু কিনছি, বলছি যাক নিছেন আপনি, এটাই মানি রিসিটে লিখে দেন। এটা আমি বাইরে স্ক্রিনশট দিয়ে পাঠাইছি, দেখেন ভাই এই কিনছি। এই উল্টা ছোটোখাটো অনেক কিছু খরচ হয়, এটা পকেট থেকে খরচ হয়, এটা কোনো হিসাবই রাখে না। এই যে এরকম বড় বড় ইভেন্টগুলো করার জন্য একজন সাদা মনের মানুষ দরকার, যারা কিনা অর্থ দিয়ে সহযোগিতা করবে। আর ভাই আমি এমন কখনো চাই না যে প্রবাসী ভাইদের বলবো ভাই আপনারা টাকা পাঠান, ভাই আপনি বিকাশ করেন, ভাই আপনি কিছু দেন। আমি চেয়েছিলাম একজন মানুষ বা দুজন মানুষ বা অল্প কিছু মানুষ যারা নিয়মিত ডোনেট করবে এবং স্বচ্ছতা থাকবে যে এই খাতে খরচ, এই বিল ভাই দেখেন এই দোকানের নাম্বার আছে, ওই যে নাম্বার দেওয়া আছে, আপনি কথা বলে দেখেন সত্যতা আছে কিনা। তাদের একটা, ওনার যেহেতু অনেক বড় বিজনেস, ওনার একটা অডিট গ্রুপ আছে, অডিট করবে। সুতরাং এখানে স্বচ্ছ থাকতেই হবে, যার জন্য এই কাজগুলা আমরা সবসময় করে যেতে পারবো। আচ্ছা ভাইয়া, দেশের বাইরে কি কখনো বিপদে পড়েছেন ভিডিও বানাতে গিয়ে? দেশের বাইরে আসলে কি, দেশের বাইরে ওইভাবে বিপদে পড়ি নাই, কিন্তু অনেকে বোঝে না। অনেকে যেমন এখন তো ভাই সবাই বোঝে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগে কিন্তু আমরা, যেমন আমি একটা মজার কথা বলি, আপনারা শুনলে অবাক হবেন, কারণ আপনারা অনেকেই হয়তো কন্টেন্ট ক্রিয়েশন অনেক পরে শুরু করেছেন। আমার যখন প্লে বাটন বাংলাদেশে ঢুকেছিল, কাস্টমস অফিসার বলেছে আপনার প্লে বাটনটা আমরা কাটবো, টুকরা করে দেখবো ভিতরে কি আছে। তারা এটার সাথে পরিচিত ছিল না। আমি সেই সময় কন্টেন্ট ক্রিয়েটর। এখন তো ভাই সবাই জানে প্লে বাটন কি, এখন সমস্যা না। সুতরাং আমরা সমস্যাগুলো ফেস করেছি আগে, এখন মোটামুটি সবাই চেনে, সবাই জানে ভাই আমি কি করতে পারি, আমার অকাজ কতদূর, আমি মানুষটা কেমন। ধরেন আমি হয়তো কিছু মানুষের সাথে ফানি ইন্টারভিউ করি, আর আমার আরেক পেজে মানবিক কাজ করি, মানুষ জানে ওপেন। আমি কোনো রাজনীতি করি না, কোনো দলের চামচামি এগুলো করি না। সুতরাং মানুষ জানে বিধায় মানুষ ভালোবাসে ভাই। এখনো দেখেন আমার সাথে কত ছোট ভাইরা আছে, ওরা জেলে, তাই না? আমরা একসাথে 2017 সালে কাজ করতাম, ওরা জেলে, কেউ পলাতক, কেউ বিদেশে। কতজন মানবিক কাজ করছে ভাই দেখছি না, তারা জেলে। এই জেলে যেন না যেত, এই জন্য আমার রিকোয়েস্ট, কারো কোনো মিডিয়া পার্সন, কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে কখনোই পলিটিক্সে জড়ানো উচিত না, কারণ পলিটিক্স এশিয়ার মধ্যে খুব নোংরা, এটা আমরা সবাই জানি। ভাইয়া 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 আমি শেষ করে নেব। আচ্ছা ভাইয়া, আমরা যে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভাই আমি বলবো আপনাকে যে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা একটা জিনিস ভুল করে, কয়েকটা জিনিস ভুল করে, আমি মার্ক করে আপনাদের বলে দিই। এক হচ্ছে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করা, ভাই আমাকে আমার পেজ ফলো করেন, লাইক করেন, এই মার্কেটিংগুলোর জন্য তাদের প্রথমেই স্বপ্নটা ঝরে যায়। দুই হচ্ছে টাকা স্ক্রিনে দেখানো, এটা হচ্ছে এক ধরনের ছোট লোকের প্রমাণ। আমি কত টাকা ইনকাম করছি, এটা ক্যাশ কেন থাকবে ভাই? এটা ব্যাংকে টাকাটা ঢুকবে, ব্যাংকে আপনি কার্ডে পেমেন্ট করবেন, প্রয়োজনে তুলে আপনার খরচ করবেন। টাকাটা যখন দেখে, এক হচ্ছে আপনার রিজিক থেকে অনেক কিছু কমে যায় এই শো অফের জন্য। দুই হচ্ছে কিছু মানুষ যারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে না, তারা দেখে কষ্ট পায়, ওই কষ্টে আপনার ক্ষতিটা হয়। যার জন্য এই টাকা পয়সা স্ক্রিনে দেখানো দরকার নেই, আমি যেটা মনে করি। আর মানুষের ভিডিওতে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করা অথবা পজিটিভ কমেন্ট করে অডিয়েন্স টানা, এই কাজগুলো যদি না করে এক ধাপ তারা এগিয়ে যাবে। পরবর্তীতে অবশ্যই শিখে আসতে হবে। আমি প্রায় 15 বছর একটা বাংলাদেশের নাম করা, যেখানে কিনা অনেক বড় অভিনেত্রী অভিনেতা আছে, তাদের আন্ডারে থিয়েটার করেছি। আমি শূন্য থেকে শিখেছি।
আমি অ্যাঙ্করিং করেছি মিনিমাম 10 বছর। আমি একসময় 500 থেকে 1000 স্টেজ প্রোগ্রামে অ্যাঙ্করিং করেছি, ওইটা আমার পেশা ছিল একসময়। তো এই যে শিখে আসলে যেটা হয় বেশি দিন টানা যায়, আর শিখে না আসলে ভাই এক সময় ঝরে যাবে। যদি আপনি লং টাইম এখানে থাকতে চান, এটা কিন্তু ভালো একটা ইন্ডাস্ট্রি। আপনি জব করে কয় টাকা পাবেন, কন্টেন্ট ক্রিয়েশন করে আরও বেশি পাবেন। সুতরাং আমার মনে হয় যে নিজস্ব যেই প্যাটার্ন, এটা যদি সবাই কন্টেন্ট ক্রিয়েশন করে প্লাস যদি সৎ থাকে, তাহলে তারা অনেক দূরে এগিয়ে যাবে। ভাই আমার লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে, আপনার এই মানে এই জার্নিতে, কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে সব থেকে স্মৃতিমধুর একটা আমার ঘটনা বলে। মানে আপনার এই জার্নিতে 14 বছর বা 15 বছর জার্নিতে কন্টেন্ট ক্রিয়েশনে সব থেকে স্মৃতিমধুর ঘটনা, মানে সব থেকে আকর্ষণীয় ঘটনা বা মনে পড়ার মতো ঘটনা একটা জানতে চাই আপনার। আমি আমার বাসায় তো প্লে বাটন, গোল্ডেন বাটন এগুলো একাধিক আছে। জীবনে অনেক টাকা ইনকাম করছি এই পেশা থেকে, অনেককে গোপনে দান করে দিচ্ছি, এগুলো আমার স্যাটিসফ্যাকশন না। আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশন এবং কষ্টের জায়গা সেটা হচ্ছে, আমি কি গত মাসে সম্ভবত আমি একটা হারানো বিজ্ঞপ্তির ভিডিও করছি, যে একটা মা আমার সামনে খুব কান্নাকাটি করছে। আমার এত অডিয়েন্স পুরো বাংলাদেশ, ইন্ডিয়া, পুরো পৃথিবীতে, তারা আমার কথায় এত শেয়ার করছে যে ছেলেটা 2 মাস ধরে অপহরণ করে রাখছিল, অপহরণকারী। ওই অপহরণকারী আমার এই ভিডিও দেখে তারা বাচ্চা ফেরত দিয়ে গেছে। অথচ এই জিনিসটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এখন যদি বলেন এই যে আশেপাশে সবগুলো বাড়ি আমি করছি, বা আমাকে সরকার অনুদান দিছে বা মানুষ ভালোবেসে দিয়ে দিছে, এটা আমার অ্যাচিভমেন্ট না। আমি জীবনে এই জিনিসটা আমার মৃত্যু পর্যন্ত মনে রাখবো, যে আমার ভিডিও দেখে একটা অপহরণকারী বাচ্চা ফেরত দিয়ে গেছে। আর আমার সবচেয়ে কষ্টের জায়গা, কোন জামাই বউ ভাই ঝগড়া করে, কে কার নাক ফাটাই দেয়, ঠিক আছে, এগুলো আপনারা নিউজ করেন। ওই ছেলেটা এসে বলছে যে আমি যেখানে অপহরণ হয়েছি এখানে আরো 2টা ছেলে ছিল। তখন আমার দরকার ছিল মিডিয়া কভারেজ। বাংলাদেশের একটা মিডিয়া আমার নিউজ করে নাই, 2-3টা মিডিয়া ছাড়া কেউ এই জিনিসটা ফোকাস করে নাই। তারা কোন হিরো আলমের বউ কারে চুমা দিচ্ছে, কোন লায়লা বুড়ি বেডি কারে কি করছে, এগুলা নিয়ে ভাই আপনারা বিজি। সেই সময় যদি আমার পাশে মিডিয়া থাকতো, আমি 2টা বাচ্চা উদ্ধার করতে পারতাম। আমি মন থেকে এই মানুষগুলোর অভিশাপ দিই যারা এই ফালতু নিউজ করে, এরকম নিউজগুলো আপনারা যারা ইগনোর করে দেন। 2টা বাচ্চা, একটা ছেলের ইন্টারভিউ নিলাম, বাবা তুমি ফেরত আসছো, তোমার সাথে কয়জন ছিল? ছেলে বললো আমার সাথে আরো 2জন ছিল। কেন ভাই, এই 2টা বাচ্চার জন্য আপনাদের কোনো মেইন স্ট্রিম মিডিয়ার মায়া লাগে নাই? 1-2টা নিউজ করছে, কিন্তু যেই পরিমাণ দরকার ছিল, 2টা বাচ্চা আছে ওইখানে, শত শত সিসি ক্যামেরা। আমি ভাই চাইলে তো সিসি ক্যামেরা দিবে না, তারা মিডিয়া সাপোর্ট করলে, প্রশাসন চাইলে ওই 2টা বাচ্চার উদ্ধার করতে পারতাম। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের জিনিস। আপনার কাছে কি তথ্য ছিল যে কোথায় আছে এরকম? ভাই ওই বাচ্চাটা হচ্ছে মেন এভিডেন্স। বাচ্চাটা ফেরত দিয়ে গেছে, বাচ্চাটাকে একটা ব্রিজের উপর রেখে গেছে। এটা হচ্ছে কামরাঙ্গীরচর ব্রিজ, ওইখানে সিসি ক্যামেরা আছে। তার ভাষ্য মতে তাকে সিএনজিতে অচেতন হওয়ার কিছু জিনিস খাইয়ে, দুর্বল কিছু বলতে পারে না, সে ওইখানে রেখে গেছিল। বাট ছেলেটার কাছে সব এভিডেন্স ছিল, বাট কোনো মিডিয়া আমার পাশে থাকে না। আজকে আমি একটা করি, একটা বুড়ো একটা মেয়ের সাথে প্রেম করি, বিয়ে করি, বাচ্চা একটা মেয়ের সাথে ফাজলামি করি, আপনারা দেখবেন। এই যে দেখেন, আমি একটু আপনাদের একটা ক্লিপ দেখাই। এই যে আমি প্রথমে এই ভিডিওটা করছি, এটা হচ্ছে একটা নিকেতন পার্কে, ঠিক আছে। এই ছেলেটা হারানো গেছে, পরে এই ভিডিওটার পরে এই যে বাচ্চাটারে ফেরত দিয়ে গেছে। দেখেন কত বড় একটা অ্যাচিভমেন্ট। এই বাচ্চাটা নিজ মুখে বলছে যে এই 2টা বাচ্চা, আমার সাথে আরো 2টা বাচ্চা ছিল, বাট একটা মিডিয়া ভাই নিউজ করে নাই। দেখেন আমার মেজাজ খারাপের জায়গা কি। আমাদের ভাই এটা দায়বদ্ধ, 2টা বাচ্চা, সে তো ভাই আপনার সন্তান হইতে পারতো, আপনারও সন্তান হইতে পারতো না? আমরা যদি সবাই ভালো কাজটারে সাপোর্ট দিতাম, এটা কত দূর যেত। তো এটাই রিকোয়েস্ট করবো ভাই, মাঝে মাঝে এটা শুনলে রাগ হয়ে যে উল্টাপাল্টা কিছু বলে রাখছি, সরি। দিন শেষে মিডিয়ারাই আসলে আমাদের সব, তাদের জন্যই বাংলাদেশ এখনো বাংলাদেশ আছে। তারা যদি এগুলো সব ঘটনা তুলে না ধরতো, তাহলে আমরা ভালো থাকতে পারতাম না, দুর্নীতিগ্রস্ত হয়ে যেত, অনেক কিছু হয়ে যেত। তো ধন্যবাদ ভাই। আরেকটা কথা আছে ভাই, হ্যাঁ এই যে ভাই দেখছে বা ওই যে শিক্ষিত মেয়েটারে বাসায় ফেরত